আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটিতে। আমাদের সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলে ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রামার আইটেমস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ট্রান্সফরমেশন। এই ভিডিওটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। পার্ট 1 আমরা কথা বলেছি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে কীভাবে চিনব, এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা কথা বলেছি, বেসিক আইডিয়া দিয়েছি। কেমন? আজকের পার্ট 2তে আমরা শিখবো হচ্ছে হাউ টু ইন্টারচেঞ্জ অ্যামং সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড শিখতে যাই, আমাদের গাইডের মধ্যে যখন আমরা অনেক গাইডে দেখেছি 70, 60, 70, 80 গ্রামার রুলস আছে, কিন্তু আমরা আজকে এটাকে শর্ট টেকনিকে 10টা রুলে নিয়ে আসছি এবং সেগুলোকে আমি আরও বেশি স্টার দিয়ে 1 স্টার 2 স্টার 3 স্টার দিয়ে এভাবে 5-6টার মধ্যে নিয়ে আসবো। কেমন? তো আশা করছি যে এই রুলগুলো শিখলেই বা এই কিওয়ার্ডগুলো মনে রাখলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে চেঞ্জিং করা। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা চার্ট করেছি, এটা হচ্ছে যে সিম্পল আর এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। কেমন? তাহলে এই সারিটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের, এই কিওয়ার্ডসগুলো সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা পাবো। কমপ্লেক্সের ঘরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা কমপ্লেক্সে পাবো, এবং কম্পাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাবো। দ্যাট মিনস প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদা কিওয়ার্ডস থাকবে চেনার জন্য, এবং ওই অনুযায়ী আমরা যদি সিম্পলে থাকে কিওয়ার্ডসটা কমপ্লেক্স করতে হলে কি কিওয়ার্ডস ইউজ করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। কেমন? আচ্ছা, প্রথমে রুল নাম্বার 1 দেখো, পাশাপাশি আমি এখানে এক্সাম্পলও লিখে রেখেছি, যে রুল নাম্বার 1-এর এক্সাম্পল এখানে আছে। ওকে, প্রথমে আমরা রুলটা দেখে, রুলটা হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট, আর কমপ্লেক্সে থাকবে হচ্ছে দো অথবা অলদো, কম্পাউন্ডে থাকবে বাট অথবা ইয়েট। রুল নাম্বার 1 এভাবে আমরা মুখস্থ করতে পারি বা মেমোরাইজ করতে পারি। আমি কখনো মুখস্থ করার কথা বলি না, বাট এই গ্রামার আইটেমটা যখন আমি পড়াই আমি বলি যে অ্যাটলিস্ট এই চার্টটা অথবা এই শর্ট টেকনিকটা অ্যাটলিস্ট আমরা একটু মেমোরাইজ করে রাখবো। ওকে, আচ্ছা, বাকি যত গ্রামার আছে আমরা চেষ্টা করি হচ্ছে বুঝে বুঝে শেখার। আচ্ছা, তাহলে আমরা এভাবে শিখবো। সিম্পল হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট, আর কমপ্লেক্স হচ্ছে দো অলদো, আর কম্পাউন্ড হচ্ছে বাট এবং ইয়েট। আমরা যখন সেন্টেন্সে অ্যাপ্লাই করবো তখন আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। যেমন রুল নাম্বার 1-এর এক্সাম্পল দেখো, সিম্পল সেন্টেন্সে বলা হচ্ছে ইনস্পাইট অফ হিজ পোভার্টি। এখানে ইনস্পাইট অফ আছে, সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ হ্যাপি, তার মানে তার দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। এটাকে যখন আমরা কমপ্লেক্স করছি আমরা দেখতে পেলাম যে এখানে ইনস্পাইট অফ আছে, আমাদের যখন কমপ্লেক্স করব আমরা এখানে দো অথবা অলদো একটা ইউজ করলেই হবে। তো আমরা যেটা করব, শুরুতে দো বসিয়ে দেব কমপ্লেক্স সেন্টেন্সের বেলায়। দো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো পসেসিভ ফর্ম আছে হিজ, এটার সাবজেক্টিভ ফর্ম আমরা এখানে হি নিয়ে আসলাম। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ, দুইটা ক্লজ লাগবে আমার, তাহলে এখান থেকে এখান পর্যন্ত দেখো ইনস্পাইট অফ হিজ পভার্টি, এইটুকু পর্যন্ত এটা কিন্তু ক্লজ বলে না, এটাকে প্রেজ বলে, কারণ এই জায়গাটার মধ্যে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। এই প্রেজ এবং ক্লজের মধ্যে একটু তফাৎটা বলি। প্রেজের সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না, বাট একাধিক ওয়ার্ড থাকবে, এটাকে শব্দগুচ্ছ বলে। কেমন? আর ক্লজের বেলায় আমরা বলেছিলাম যে এখানে সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে, এবং সে একটা সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে। এটাই ডিফারেন্স। ওকে, আচ্ছা, এখানে বেসিক্যালি একটা সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব পাওয়া গেছে, তাই না? আচ্ছা, তাহলে দো দিলাম, এখানে একটা সাবজেক্ট আনলাম এই যে হিজ থেকে, আর অথবা এখানে যে হি আছে এটাকে নিয়ে আসতে পারো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে আমার একটা ভার্ব লাগবে, ফাইনাল ভার্ব লাগবে। মনে রাখো এই প্রেজের মধ্যে কোনো ভার্ব নাই, ফাইনাল ভার্ব তো দূরের কথা, কোনো ভার্বই নাই। মনে রাখো যদি কোনো ভার্ব না থাকে আমাদেরকে অলওয়েজ হচ্ছে বি ভার্ব হেল্প করবে। যেমন আমি যদি এখানে দেখি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে বা প্রেজেন্ট টেন্স আছে, ইজ আছে, তার মানে এই অংশের মধ্যে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব ইউজ হবে। আর যখন আমরা কোনো একটা ভার্বে হেল্প নিব সে প্রথমে হচ্ছে বি ভার্ব আসবে। কেমন? তো বি ভার্বের যদি আমি প্রেজেন্ট ফর্ম ধরি তাহলে অ্যাম, ইজ, আর, হি এর সাথে হচ্ছে ইজ যায়, তাহলে দো, হি, ইজ, আর বাকি অংশ পোভার্টি হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা বসাই দিব পুয়ার। কেমন? তাহলে সেন্টেন্সটা বা ক্লজটা কী দাঁড়াইলো? দো হি ইজ পুয়ার, কমা দিলাম, সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা এখন কমা ইউজ করবো। কেমন? আর যে প্রিন্সিপাল ক্লজটা আছে এটা ধরার দরকার নাই, তাহলে হি ইজ হ্যাপি। আর কম্পাউন্ডে যখন আমরা লিখবো দেখো এখানে হচ্ছে হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, অথবা বাট হ্যাপি, তাহলে হি ইজ পুয়ার বাট হ্যাপি। তাহলে আমরা সূত্র থেকে নিয়ে আসলাম ইনস্পাইট অফ ডিসপাইট দো অলদো বাট ইয়েট, তাহলে ইনস্পাইট অফ আছে, দো আছে, আর এখানে আমরা বাট ইউজ করলাম। কেমন? আর এখানে যেটা হি এবং ইজ, এটার একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন তোমার প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ যেটা যদি সেম সাবজেক্ট হয়, যেমন এখানে হি আছে, এখানেও হি আছে, এখানে ইজ হচ্ছে ভার্ব, এখানে ইজ হচ্ছে ভার্ব, সেক্ষেত্রে আমরা যেটা করি কম্পাউন্ডে আমরা অনেক সময় সেকেন্ড ক্লসে এগুলো মেনশন করি না,
করলে প্রবলেম হবে না, বাট না করলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2-তে আছে হচ্ছে বাই প্লাস জিরান্ট। এই বাই প্লাস জিরান্ট যখন আমরা সিম্পল সেন্টেন্সে পাবো, জিরান্ট হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, এটা হচ্ছে জিরান্ট। আর এখানে ই প্লাস অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স ইফ যুক্ত ক্লজটা সেটা হচ্ছে সূচক হবে, অ্যাফার্মেটিভ হবে, কেমন। আর কম্পাউন্ডে যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্ড। এক্সাম্পলগুলো আমরা দেখি। রুল নাম্বার 2 এর এক্সাম্পল দেখো, এখানে বলছে বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ার দ্বারা বা মাধ্যমে, ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা এখানে পেলাম বাই প্লাস জিরান, রিডের সাথে আইনজি যুক্ত হয়ে এটা নাউনের কাজ করেছে পড়ার মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখছো, বাই রিডিং অ্যাটেন্টিভলি সিম্পল সেন্টেন্সে যেটা হয় এই যে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব আছে, কেমন। আচ্ছা, আর মোডাল ভার্ব কখনো ফাইনাইট ভার্ব নন ফাইনাইটের মধ্যে পড়ে না। ওকে, আচ্ছা, মোডাল ইজ অলওয়েজ মোডাল ভার্ব। ওকে, তাহলে বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান ডু ওয়েল, আমরা বাই রিডিং পেলাম। আমাদেরকে বলছে এখানে ই প্লাস অ্যাফার্মেটিভ, আমরা সূত্র থেকে ইফ দিলাম। এখন সাবজেক্ট তো এখানে নাই, এখান থেকে যে সাবজেক্ট আছে আমরা এখানে নিয়ে আসবো সাবজেক্ট। আর এখানে রিডিংয়ের এটা তো নন ফাইনাইট ভার্ব, তাই না, আমরা এখানে ফাইনাইট ভার্ব বানাবো, এটাকে আইএনজি উঠাই দেবো। তাহলে আমার সাবজেক্টও পেয়ে গেলাম, ফাইনাইট ভার্বও পেয়ে গেলাম। ইফ ইউ রিড বাকি অংশ কমা দিলাম, তারপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা, এটা আমার ধরার প্রয়োজন নেই। অ্যান্ড কম্পাউন্ডে আমরা দেখেছিলাম যে এখানে অ্যান্ড ইউজ হয়, তাহলে আমরা এখানে কি ইউজ করব, ইফটাকে তুলে দিব, এগুলোর আমাদের প্রয়োজন নাই। তাহলে ভার্ব থেকে শুরু করবো, যেহেতু একটা সাজেশন বা অ্যাডভাইসমূলক হচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে শুধু ভার্ব দিয়ে শুরু করব। তাহলে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এবং এক্সামে ভালো করো, কেমন। 3 নম্বর এক্সাম্পলে দেখো, এখানে লেখা আছে উইথাউট প্লাস জিরান, দ্যাট মিনস উইথাউট থাকবে আর হচ্ছে ভার্বের আইএনজি থাকবে, কেমন। এটা হচ্ছে ই প্লাস নেগেটিভ অথবা আনলেস, আমরা আনলেস দিয়েও করতে পারবো অথবা ই প্লাস নেগেটিভ দিয়েও করতে পারবো। আর এখানে হচ্ছে অর অথবা আদারওয়াইজ। তার মানে দ্বিতীয় রুল যেটা ছিল রুল নাম্বার 2, এটা হচ্ছে টোটালি অপোজিট। ওকে, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল নাম্বার 3-তে দেখো, বলছে উইথাউট ওয়ার্কিং হার্ড। তাহলে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে উইথাউট প্লাস জিরান, কেমন। আচ্ছা, ইউ কান্ট শাইন ইন লাইফ, তার মানে এটা নেগেটিভ হবে, এইটাও নেগেটিভ অংশ, এটাও নেগেটিভ অংশ। আর এর আগের রুলটা ছিল দুটাই পজিটিভ। ওকে, এখানে কমপ্লেক্সে আমরা যেটা করতে পারি, এখানে বলছে ই প্লাস নেগেটিভ ইউজ করতে, তাহলে ইফ দিলাম, সাবজেক্ট হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম ইউজ সাবজেক্ট। আর এটাকে যদি আমি ওয়ার্ক ভার্বটাকে এই যে ফাইনাল ভার্ব পেলাম, এটাকে নেগেটিভ করলে, যেহেতু ওয়ার্ক একটা প্রিন্সিপাল ভার্ব, আমাদের ডু ভার্ব ইউজ করতে হবে। তাহলে ইফ ইউ ডু, আর নেগেটিভের জন্য নট, যেহেতু বলছি ই প্লাস নেগেটিভ, কেমন। তাহলে ইফ ইউ ডু নট, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, কমা দিলাম, প্রিন্সিপাল পার্ট বা প্রিন্সিপাল ক্লজ ধরার দরকার নেই। আর কম্পাউন্ডে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ দিতে পারি অথবা অর দিতে পারি। ওকে, আদারওয়াইজটা বেশি সুন্দর লাগে, বাট অর দিলেও প্রবলেম নাই। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান শাইন ইন লাইফ, অথবা আদারওয়াইজ ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে করতে পারি যে উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এটাকে যদি আমরা ওই যে ই প্লাস নেগেটিভ না দিয়ে আমরা যদি আনলেস দেই, তাহলে তখন হবে হচ্ছে ইফটা উঠে যাবে, আনলেস বসবে এখানে, কেমন। ধরো আনলেস বসবে, আনলেস বসবে, সাবজেক্ট বসবে, আনলেস ইউ কি আছে এখানে ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তখন ওই আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড, সেখানে আর কি হবে না, নটের প্রয়োজন নেই, শুধু আনলেস বসালেই হবে, কেমন। যেমন এখানে আনলেস বসালেই হবে। আচ্ছা, তাহলে নেগেটিভে নটের প্রয়োজন নেই। তাহলে তোমাদের যেটা ইজি হয়, ই প্লাস নেগেটিভ ইউজ করতে পারো অথবা হচ্ছে আনলেস ইউজ করতে পারো। রুল নাম্বার 4-এ যাচ্ছি আমরা। বিকজ অফ লেখা আছে এখানে, সিম্পল সেন্টেন্সেস থাকবে আর কি। বিকজ অফ আমরা যখন কমপ্লেক্স করবো অ্যাজ সিন্স থাকবে এখানে, আর এখানে হচ্ছে অ্যান্ডসও থাকবে কম্পাউন্ডের বেলায়, কেমন। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, রুল নাম্বার 4-এর এটা হচ্ছে এরকম দেখায় যে সিম্পল সেন্টেন্সে বলছে বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস। তাহলে বিকজ অফ মানে কারণে, হিজ ইলনেস মানে তার অসুস্থতার কারণে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এখানে যেহেতু অ্যাজ অথবা সিন্স আছে, যেহেতু কারণে বোঝাচ্ছে, অ্যাজ এবং সিন্সের অর্থ হচ্ছে কারণে বোঝায় অথবা হচ্ছে যেহেতু অর্থে বোঝায়, কেমন। আচ্ছা, আমরা দিলাম এখানে অ্যাজ দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে হিজটাকে পসেসিভ ফর্মটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আমরা সাবজেক্ট নিয়ে আসতে পারি, কেমন। এটা আমরা প্রথমেই বলছিলাম। তাহলে অ্যাজ হি, দেখতে হবে যে টেন্স কোনটাতে আছে, কুড হচ্ছে ফার্স্ট টেন্স, মনে রেখো। অলওয়েজ হচ্ছে মেইন পার্টের বা মেইন প্রিন্সিপাল ক্লসের যে টেন্স, আমরা সেই টেন্সটা হচ্ছে ফলো করবো, কেমন।
তাহলে কুড আছে, তাহলে আমরা এখানে বলছিলাম বি ভার্ব হেল্প করবে, তাহলে অ্যাজ হি ওয়াজ। আর ইলনেস হচ্ছে নাউন, আমরা বানাবো অ্যাডজেক্টিভ ইল। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল অথবা তার অসুস্থ থাকার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আর কম্পাউন্ডে আমরা যেটা করব, এখানে আমরা অ্যান্ডসও বসাতে পারি, এই যে এখানে লেখা আছে এই যে অ্যান্ডসো, কেমন? তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে তুমি সাবজেক্ট বসালেও পারো, না বসালেও পারো, অসুবিধা নেই। নাও আমরা কথা বলবো রুল নাম্বার 5 নিয়ে। এখানে আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা সিম্পলে থাকবে, কমপ্লেক্সে থাকবে হু, হোয়াট, হুইজ, দ্যাট। আর এখানে হচ্ছে কম্পাউন্ডে আসবে অ্যান্ড, কেমন? এক্সাম্পলের সাথে আমরা মিলিয়ে নেই। এখানে সিম্পল আমি লিখেছি আই হ্যাভড আ পুয়ার বয়। আই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, বয় হচ্ছে অবজেক্ট, কেমন? আচ্ছা, যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা লিখবো হচ্ছে আই হ্যাভড এ বয়, শুধু আমরা কাজে লাগাবো হচ্ছে পুয়ারটাকে। তাহলে এখানে আমরা হু লাগালাম, আই হ্যাভড আ বয়, আর এখানে হু লাগালাম যেহেতু বয় হচ্ছে ব্যক্তি। হু ওয়াজ, এখানে ওয়াজ আছে এই জন্য আমরা এখানে ভার্ব দিব ফার্স্ট ফর্ম, কেমন? আচ্ছা, আর বাকি এখানে হচ্ছে পুয়ার, তাহলে আই হ্যাভড আ বয় হু ওয়াজ পুয়ার। আমি একটা ছেলেকে হেল্প করেছিলাম যে ছিল গরিব। তাহলে এখানে এই যে পুয়ার থাকবে, উইক থাকবে, সিক থাকবে, বিউটিফুল থাকবে, এ ধরনের অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা কাজে লাগাবো। কম্পাউন্ডে যেটা করব সেটা হচ্ছে আই হ্যাভড এ বয়, আর মাঝখানে অ্যান্ড দিব, আর এখানে হচ্ছে সাবজেক্ট হি নিয়ে আসবো, আর বাকি অংশ ঠিক থাকবে। তাই আই হ্যাভড এ বয় অ্যান্ড হি ওয়াজ পুয়ার। আমি একটা ছেলেকে সাহায্য করেছিলাম এবং সে ছিল কি গরিব। এখন মনে করো যে এভাবে অবজেক্টের আগে অ্যাডজেক্টিভ নেই, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে ধরো আমি লিখলাম রাজু ইজ আ স্টুডেন্ট, কেমন? এটা একটা সিম্পল সেন্টেন্স, অবজেক্টের আগে কি নেই? অ্যাডজেক্টিভ নেই। ধরো আমি যদি এটাকে কমপ্লেক্স করি সেটা দাঁড়াবে, এ ধরনের সেন্টেন্স কিন্তু দিস অথবা ইট দিয়ে স্টার্ট করতে হয়। তাহলে আমরা যদি লিখি দিস ইজ রাজু, এক্ষেত্রে এই সাবজেক্টটা এখানে চলে আসবে, কেমন? তাহলে দিস ইজ রাজু, আমরা হু লাগাতে পারি, আর বস্তু হইলে আমরা হু ইজ, দ্যাট এগুলো ইউজ করব। হু ইজ আ স্টুডেন্ট, কেমন? আচ্ছা, ধরো দিস ইজ রাজু হু ইজ এ স্টুডেন্ট, এই হচ্ছে রাজু যে একজন ছাত্র। এটাকে যদি আমি কম্পাউন্ড করি সেই ক্ষেত্রে কেমন হয়? দিস ইজ রাজু, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করব না। দিস ইজ রাজু অ্যান্ড ইউজ করবো আমরা, কেমন? এই যে অ্যান্ড হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের রুল নাম্বার 5, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখানে দিস লাগালাম, আর এখানে আমরা অ্যান্ড ইউজ করলাম, পারবো না আমরা? আচ্ছা, রুল নাম্বার 6-এ আসি আমরা। রুল নাম্বার 6-এ যেটা বলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল শুরুতেই থাকবে, কেমন? মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইনজি থাকবে, এখানে সিন্স হোয়েন হবে, আর এখানে অ্যান্ড অথবা অ্যান্ডসও আমরা ইউজ করব, ওকে? রুল নাম্বার 6 নিয়ে আমরা কথা বলছি, এক্সাম্পল দেখবো এখন। রুল নাম্বার 6-এর এখানে বলছে কমপ্লিটিং দ্য ওয়ার্ক, তাহলে কমপ্লিটের সাথে আইনজি যুক্ত হয়ে এটা কিন্তু এখন প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। তো কমপ্লিটিং দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট হোম, কাজটি শেষ করে আমি ঘরে গিয়েছিলাম। তাহলে এখানে যদি আমি সময় বুঝাই তাহলে আমি এখানে হোয়েন ইউজ করতে পারি, ওকে? তাহলে হোয়েন সাবজেক্ট এখান থেকে নিয়ে আসলাম, আর কমপ্লিটকে আমরা ফাইনাইট ভার্ব বানিয়ে ফেললাম। আমরা জানি V2 কিন্তু ফাইনাইট ভার্ব, বলছিলাম যে V1 এবং V2 অলওয়েজ ফাইনাইট, ওকে? আচ্ছা, তাহলে হোয়েন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যখন আমি কাজটা শেষ করেছিলাম, আই ওয়েন্ট হোম। তাহলে আমাদেরকে যে প্রিন্সিপাল ক্লসের টেন্সটাকে ফলো করতে হবে। কম্পাউন্ড আমরা যে কাজটা করেছি, হোয়েনকে বাদ দিলাম, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আর এখানে সূত্র থেকে আমরা অ্যান্ড অথবা অ্যান্ডসও ইউজ করব। তাহলে অ্যান্ড ওয়েন্ট হোম, অ্যাকচুয়ালি আই ওয়েন্ট হোম। তো আইটা আমরা রিপিট করলাম না, যেহেতু প্রথমেই আছে, এটা বলেছি আমি আরও আগে। এখন আমরা কথা বলবো রুল নাম্বার 7 নিয়ে, কেমন? রুল নাম্বার 7-এ আমি লিখেছি সিম্পলের ঘরে টু. এরকম যদি সিম্পলে তোমরা কিওয়ার্ডস দেখো তাহলে তোমরা করবা হচ্ছে সো দ্যাট, আর ক্যান নট অথবা কুড নট। টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট ইউজ করবা, আর যদি ফার্স্ট টেন্স হয় কুড নট ইউজ করবা, ওকে? আর কম্পাউন্ডে আমরা যেটা ইউজ করবো ভেরি এন্ড অথবা ভেরি সো, একটা বসালেই হবে। এখানেও সেম ক্যান নট অথবা কুড নট থাকবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে, ওকে? আমরা এক্সাম্পল মিলিয়ে দেখি। রুল নাম্বার 7-এর বলেছে হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, তাহলে প্রথমটার জন্য আমরা যেটা করতে পারি কমপ্লেক্সে হি ইজ সো, তাহলে প্রথম 2 এর জন্য সো, আর 2 এর জন্য হচ্ছে আমরা দ্যাট বসাবো। এরপর আমরা যে কাজটা করব, এখানে এই দ্যাটের পরপর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে যে সাবজেক্টটা থাকবে, যেমন এখানে হি আছে, হি নিয়ে আসলাম, আর যদি কোনো নাউন থাকে আমরা এখানে প্রোনাউন ইউজ করব, ওকে? আচ্ছা, যেটা করলাম আমরা
তাহলে এখানে ইজ আছে, তাই না, প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ক্যান নট ইউজ করলাম। তাহলে হি ক্যান নট, আর বাকি অংশ হচ্ছে ওয়াক। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, আর কম্পাউন্ডে যেটা হলো হি ইজ ভেরি উইক, এখানে সো এর পরে আমরা ভেরি দেব, এই যে ভেরি দিতে বলছে, ভেরি দেব। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড, অথবা সো অ্যান্ডও ইউজ করতে পারি, সো ইউজ করতে পারি, সো হি ক্যান নট ওয়ার্ক। রুল নাম্বার 7 আমাদের ফিনিশ হলো। আর রুল নাম্বার 8-এ আমরা যাচ্ছি এখন। রুল নাম্বার 8-এ যেটা বলেছে সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। আমাদের 3টা পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যেমন জিরন্ড, ইনফিনিটিভ পার্টিসিপল, এই নন ফাইনাইট 3টা ভার্ব শিখতে যা আমরা পার্টিসিপলকে তিনভাবে পেয়েছি। কেমন? আচ্ছা, হ্যাভিং প্লাস V3 যখন আমরা সিম্পলে পাবো, আমরা কমপ্লেক্সে লিখবো হয়, আর কম্পাউন্ডে লিখবো অ্যান্ড অথবা দেয়ারফর। এগুলো আমরা একদম মেমোরাইজ করে ফেলবো। খেয়াল করে দেখো এক্সাম্পল রুল 8-এর, সেটা হচ্ছে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভিং প্লাস V3 একটু আগে বলেছিলাম, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক দে ওয়েন্ট অ্যাওয়ে, কাজটা শেষ করে তারা এখান থেকে চলে গেল বা তারা চলে গেল। কমপ্লেক্সে আমরা এখানে লিখেছি হোয়েন দেওয়ার পরে আমরা যেটা এখানে লেখে আছে যে হোয়েন দিতে হবে, দ্য হোয়েন, এবার সাবজেক্ট হচ্ছে এখান থেকে নিব হোয়েন দে। এবার এখানে যেহেতু ডান আছে, বুঝতে হবে যেটা ফার্স্ট পারফেক্ট টেন্স, আর ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হচ্ছে হ্যাড, আর ডানের জায়গায় ডান চলে আসছে। তাহলে হোয়েন দে হ্যাড ডান, বাকি অংশ হচ্ছে দ্য ওয়ার্ক, হোয়েন দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দে ওয়েন্ট অ্যাওয়ে। আর কম্পাউন্ডে যখন আমরা লিখব সেটা হচ্ছে দে হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড অথবা দেয়ারফর, লেখাই আছে অ্যান্ড অথবা দেয়ারফর দিব। অ্যান্ড দে চাইলে ইউজ করতে পারো, সেম কথা অনেকবার বলবো না, এখানে দে আছে এই জন্য আমরা এখানে দে ইউজ করলাম না, চাইলে ইউজ করতে পারো। কেমন? আমরা এখন কথা বলবো রুল নাম্বার 9 নিয়ে। কেমন? রুল নাম্বার 9-এ আমি যেটা লিখেছি সিম্পলের ঘরে, এটা হচ্ছে 2 প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু। এটা হচ্ছে উদ্দেশ্যে, কোনো কিছু করতে বা করার উদ্দেশ্যে। আর এখানে কমপ্লেক্সে হবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ড হবে অ্যান্ড ডট ডট ভার্ব। আমরা একটু এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। এখানে লিখেছি আমি উই ইট টু লাইভ, আমরা বেঁচে থাকতে বা বাঁচতে খাই। তাহলে আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য অথবা বাঁচতে। তাহলে 2 প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু। আমরা যদি লিখি উই ইট ইন অর্ডার টু লাইভ, তো একই কথা। এবার দেখো কমপ্লেক্স আমরা কীভাবে লিখব? উই ইট, এই টু এর পরিবর্তে আমরা লিখলাম সো দ্যাট। এবার এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট দিব, এই সাবজেক্টটাকে আমরা এখানে রিপিট করব। তাহলে উই ইট সো দ্যাট উই, এখানে মে থাকবে, এখানে মে থাকবে অথবা ক্যান থাকবে, উই মে, উই ক্যান, আর এখানে হচ্ছে লাইভ। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান অথবা উই মে লাইভ। দেন আসতেছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স উই ইট অ্যান্ড লাইভ। চাইলে তুমি উই মে ইউজ করতে পারো, না ইউজ করলেও প্রবলেম নাই। উই ইট অ্যান্ড লাইভ, আমরা খাই এবং বাঁচি। কেমন? আমাদের লাস্ট রুল অফ দ্য ডে, এটা হচ্ছে রুল নাম্বার 10। রুল নাম্বার 10-এ আমরা লিখেছি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এক্সট্রা যুক্ত হয়েছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমরা কিভাবে করব? কমপ্লেক্স আমরা দিব দ্যাট, হোয়েন, হুইচ, আর এখানে কম্পাউন্ডে চলে যাবে হচ্ছে অ্যান্ড। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে আমরা যে কাজটা করবো রুল নাম্বার 10-এর, এটা হচ্ছে আই স আ বার্ড ফ্লাইং। তাহলে আই সাবজেক্ট, স ভার্ব, এই বার্ড হচ্ছে অবজেক্ট, এক্সট্রা যুক্ত হচ্ছে ফ্লাই ভার্বের সাথে আইএনজি, এই জন্য বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। কেমন? তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠছিল। তাহলে আই স এ বার্ড, এখানে আমরা দিব কি, এখানে অনেকগুলোই আছে যেটা এটার সাথে যায়, মানে বার্ডের সাথে হুইস যায় অথবা দ্যাট দিতে পারি। তাহলে হুইস এখানে যেহেতু ফার্স্ট, হ্যাঁ, স হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, আমরা এখানে বি ভার্ব নিলাম, হেল্প করলো আমাদেরকে বি ভার্ব। তাহলে ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আর কম্পাউন্ডে যেটা করব সেটা হচ্ছে আই স আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হলো। কেমন? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই 10টা রুলকে আমরা আরও সংক্ষেপ করে ফেলবো, যেগুলো বেশি আসে আমাদের এসএসসি এক্সামে বা যে কোনো এক্সামের মধ্যে, সেগুলোকে আমরা শর্ট করে ফেলবো। আজকের ভিডিওর একদম স্পেশাল মোমেন্ট হচ্ছে এটা, আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই শর্ট যে টেকনিকটা আছে এটাকে আমরা আরও শর্ট করে দিব। এখানে আমরা বলেছিলাম যে যেগুলো বেশি স্টার থাকবে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। যেমন রুল নাম্বার 1 আমি 3 স্টার দিয়েছি, দ্যাট মিনস এটা এক্সামে আসে সবসময়। কেমন? রুল নাম্বার 2 দিলাম, রুল নাম্বার 3 দিলাম, আর রুল নাম্বার 4-এ হচ্ছে 2 স্টার দিলাম, আর সবচেয়ে বেশি স্টার দিলাম হচ্ছে রুল নাম্বার 5, এটা হচ্ছে 5 স্টার।
এটা মোটামুটি কমন ধরে রাখো, 99% ধরে রাখো যেরকম একটা কোশ্চেন থাকবে। মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোশ্চেন করলে এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়, কেমন? দেন হচ্ছে যে 6 আমরা কোনো স্টার দিলাম না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখে নিতে পারো বা শিখে রাখতে পারো। 7-এ আমরা হচ্ছে 2টা স্টার দিলাম, এটা আসে মোটামুটি ভালোই আসে। এরপর 8-এ আমরা দিলাম না, এটাও দেখে রাখতে পারো। 9-এ আমরা দিলাম স্টার, আর 10-এও আমরা দিলাম না। দ্যাট মিনস যে 3টা আমরা স্টার দিলাম না, এগুলো তুমি শিখে রাখো। এই যে 60-70 রুলকে আমরা হচ্ছে প্রথমে 10টা রুলে নিয়ে আসলাম। 10টা রুল থেকে আমরা যেটা করলাম, এরপর এটাকে আমরা আরও শর্ট করে ফেললাম। 7টা রুলের মধ্যে আমরা স্টার দিয়ে রাখলাম। এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5 বা 4টা রুল বেশি স্টার পেয়েছে আর কি, আর 2টা হচ্ছে 2 স্টার করে পেয়েছে। আমি আশা করছি যে তোমাদের এই ভিডিওটা খুব বেশি কাজে লাগবে। তোমরা যদি রুলগুলো মুখস্থ করে রাখতে পারো, একদম রুলগুলো শিখে ফেলতে পারো, আই হোপ তোমাদের এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, ইভেন তোমাদের পরবর্তী যে জবের জন্য পড়তে হবে সেটা তো খুব বেশি প্রবলেম হবে না। সো ভিডিওটা একটু বড় হয়ে গেল, আই হোপ তোমরা এটা কনসিডার করবা। ভিডিওটা যদি মনে হয় তোমার হেল্প করেছে, তাহলে তোমার আশেপাশে যারা তোমার ফ্রেন্ড সার্কেল আছে, ভাই ব্রাদার বা ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে ফেলো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।